বাহির বাড়ির একটি অংশকে সম্পূর্ণ নতুনভাবে সজ্জিত করে একটি কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। বিশিষ্ট পণ্ডিতদের এনে রাখা হয়েছে সেখানে। তাঁদের সেবার জন্য নিযুক্ত করা হয়েছে কয়েকজন ভৃত্য। ব্রাহ্মণ পাচক নানা প্রকার উৎকৃষ্ট ব্যঞ্জন রন্ধন করে তাঁদের পরিবেশন করে। যেসব পণ্ডিত সপাকে আহার করতে চান তারও ব্যবস্থা আছে। সংস্কৃত মহাভারতের অনেকগুলি পুঁথি, ছাপা বই, এমনকি পুনা থেকেও আনানো হয়েছে নির্ভরযোগ্য সংস্করণ। নীলকণ্ঠের টিকা সম্বলিত একটি ভাষ্যের পুঁথি নবীন কুমার ক্রয় করেছে বহু টাকা দিয়ে। ক্লৈববা অবসাদ একেবারে দূরীভূত হয়ে গেছে। নবীন কুমার আবার এক অতি চঞ্চল যুবা। সে যেন ঝড়ের আরোহী। অষ্টাদশ পর্ব মহাভারতের বাংলা রূপান্তরের মতো বৃহৎ কাজ সে অনতি বিলম্বে শেষ করতে চায়। তার নিজস্ব ছাপাখানাটি পরিবর্ধিত হয়েছে। কাগজ কেনা হয়েছে রাশি রাশি। সিংহ এস্টেটের সকল কর্মচারী এখন এই কর্মে ব্যস্ত। টাকা পয়সা যত লাগে লাগুক, তার জন্য কোনো চিন্তা নেই। একদিন বিদ্যাসাগর মশাই এসে সবকিছু পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে গেছেন। বাড়ির অন্দরমহলের সঙ্গে প্রায় সম্পর্ক ঘুঁচে গেছে নবীন কুমারের। সে সর্বক্ষণ এখানেই পড়ে থাকে। যদুপতি গাঙ্গুলি এবং বিদ্যোৎসাহিনী সবার আরো কয়েকজন বন্ধু নবীন কুমারের এই নতুন উদ্যমে খুব খুশি হয়েছে। তারা প্রায়ই আসে। অনেকদিন সাক্ষাৎ হয়নি বলে হরিশ মুখুজ্জে একদিন ডেকে পাঠিয়েছিল। নবীন কুমার যায়নি। কয়েকজন পণ্ডিত মূল সংস্কৃত শ্লোকগুলির আক্ষরিক বাংলা তর্জমা করে দেন। কয়েকজন সেগুলিকে সাজিয়ে দেন বাংলা গদ্যে। তারপর নবীন কুমার সেই ভাষার উপর ঘষা মাজা করে। মূলের গাম্ভীর্য রক্ষা করেও সুবোধ্য এবং সাবলীল ভাষার সৃষ্টির যেন জাদু আছে তার হাতে। দু একটি শব্দের বিকল্প এবং কোথাও কোথাও ক্রিয়াপদের স্থান পরিবর্তন করলেও যেন নতুন রূপ এসে যায়। এক অপরাহ্নে নবীন কুমার এই কাজে গভীরভাবে নিমগ্ন। এমন সময় তার ডাক এলো অন্দরমহল থেকে। ডেকে পাঠিয়েছেন বিম্ববতী। ঈষৎ বিরক্ত হলেও নবীন কুমার জননীর আহ্বান প্রত্যাখ্যান করতে পারল না। কলম নামিয়ে রেখে উঠে পড়ল। স্ত্রী সরোদিনী কিছুদিন হলো পিত্রালয়ে গেছে বলে নবীন কুমার রাত্রে নিজ কক্ষে শুতেও আসে না ইদানি। অধিক রাত্রি পর্যন্ত পণ্ডিতদের সঙ্গে সংস্কৃত ব্যাকরণের নিগূঢ় তত্ত্ব আলোচনা করার পর সেখানকারই একটি কক্ষে শুয়ে পড়ে। এখন মহাভারতই তার ধ্যান জ্ঞান। নতুন থান বস্ত্র পরে একটি হরিণের চামড়ার আসনে বসে আছেন বিম্ববতী। তাকে দেখে সবিশেষ বিস্মিত হলো নবীন কুমার। সত্যই তার মুখ থেকে বেরিয়ে এলো, এ কি মা? স্বামীর মৃত্যুর পর কেশ ছেদন করেছিলেন বিম্ববতী। তারপর তার পিঠ ছায়া গুচ্ছ গুচ্ছ চুল আবার ফিরে এসেছিল অনেক দিন আগেই। আজ নবীন কুমার দেখল বিম্ববতী আবার মস্তক মুন্ডন করেছেন। গলায় মোটা রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের তিলক, সম্পূর্ণ বৈরাগিনীর বেশ। তার চক্ষু দিয়ে দরদর ধারে অশ্রু গড়িয়ে পড়ছে। অন্তত 8-9 দিন এক পলকের জন্য বিম্ববতীর সঙ্গে দেখা হয়নি নবীন কুমারের। মায়ের এই পরিবর্তনের ব্যাপার সে কিছুই জানে না। যতই যোগাযোগ বিচ্ছিন্ন হোক, তবু এখনো প্রতি বৎসর দুর্গা উৎসবের সময় দুর্গা প্রতিমার মুখের সঙ্গে সে তার মায়ের মুখের মিল খুঁজে পায়। তার মায়ের মতো রূপসী সে আর একজনও দেখেনি এ পর্যন্ত। মায়ের এই বেশ এবং চোখে জল দেখে তার হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। সে ছুটে এলো মায়ের পায়ে ঝাঁপিয়ে পড়বার জন্য। সঙ্গে সঙ্গে বিম্ববতী তীক্ষ্ণ আর্তনাদ করে উঠলেন, ছুসনি, ছুসনি, ওরে ছুসনি আমাকে। নবীন কুমার স্থানুবৎ হয়ে গেল। তার মা তাকে স্পর্শ করতে নিষেধ করছেন। এই সেদিনও কাছাকাছি এলেই মা তাকে জড়িয়ে ধরে বলেছেন, ছোটকু, তোকে বুকে ধরলে আমি যা শান্তি পাই তেমন শান্তি ভগবান আর কিচ্ছুতে দেননি আমায়। বিহবল কণ্ঠে নবীন কুমার জিজ্ঞেস করলো, মা, তুমি আমায় ছুঁতে বারণ করছো? আমি পাপ করেছি বলে? বিম্ববতী বললেন, ওমা, তুই পাপ করবি কেন? বালাই ষাট, চতুর্দিকে এঁটো কাটা, শকরি, কেউ ছুঁয়ে দিলে আমায় আবার ছ্যান করতে হবে। তুই একটু দূরে বস, তোর সঙ্গে আমার কথা আছে। তুমি কাঁদছিলে কেন মা? আমি তোমার মনে নতুন কোনো দুঃখ দিয়েছি? না রে, তুই কেন দুঃখ দিবি? তুই আমার মানিক, আমার সোনা, আমার 7 রাজার ধন। আমি কাঁদছিলুম মনের সুখে। ভগবান আমায় ডেকেছেন, তার পাদপদে আমার ঠাঁই হবে। ভগবান তোমায় ডেকেছেন? ভগবানের কোন সাধ্য আছে মা যে এক্ষুনি তোমায় ডেকে নেবেন? আমি আছি না, ডাকলেই হলো।
শোনো ছেলে মানুষের কথা, আমি কি মরার কথা বলছি? ছোটকু, আমি কাল হরিদ্বারে রওনা হব। কাল? হরিদ্বারে? তুমি কি বলছো মা? কোন হরিদ্বার? তুই বাবু একটু ভালো করে বস দিনি। অমন ঘোড়ায় জিন দিয়ে থাকলে কথা হয়। আমি মন স্থির করে ফেলেছি ছোটকু। জগৎগুরু একনাথজির কাছে আমি দীক্ষা নিয়েছি। গুরু কৃপা করে তেনার চরণে আমায় স্থান দেবেন বলেছেন। গুরু বলেছেন আমায় সংসার ধর্ম এবার ত্যাগ করতে। চতুর্দিকে এত নোংরা, কলকাতা শহরটা বড় অসুচি। কেউ এখন আর পায়খানা যাবার পর ছ্যান করে না। দাসী মাগিগুলো বাসি কাপড়ে বাসন মাজে, এই বাসনে আমরা খাই, ঠাকুর পুজো হয়। ঘেন্না ঘেন্না, ম্যাগো, এত অসুচি। সত্যিকারের ঘৃণায় কেঁপে উঠল বিম্ববতীর সর্বাঙ্গ। নবীন কুমার বিস্ফারিত নেত্রে দেখতে লাগলো জননীকে। মাত্র এই কয়েকটি দিনে এত পরিবর্তন! এরই মধ্যে অনেক শীর্ণা হয়ে গেছেন তিনি, চোখ দুটি অস্বাভাবিক। বিম্ববতী বললেন, এখানে আমার শরীর এমন অসুচি হয়ে গেছে যে ঘষে ঘষে ছাল চামড়া তুলে ফেললেও দোষ কাটবে না। আমি হরিদ্বারে চলে যাব কালই। হরিদ্বার কত দূরে তুমি জানো মা? বেশ তো, সেখানে যেতে চাও, ব্যবস্থা করা যাবে। কিন্তু কালই কেন? তোকে আর কোনো ব্যবস্থা করতে হবে না, সব ব্যবস্থা আমি নিজেই করে ফেলেছি। পোঁটলা পুঁটলি বাঁধা হয়ে গেছে। গুরুদেব কাল রওনা হচ্ছেন, আমি তার সঙ্গে যাব। তোর যদি ইচ্ছে হয় আমায় 10-20 টাকা মাসোহারা পাঠাস, আর না পাঠালেও আমার চলে যাবে। ঈশ্বর যা জোটাবেন তাই খেয়ে থাকবো। তুমি কার উপরে রাগ করেছো বলো তো মা? আমি অনেক দোষ করেছি জানি। ও মা, ফের ওই কথা! তুই কেন দোষ করবি ছোটকু? তুই পণ্ডিতদের নিয়ে মহাভারত লেখাচ্ছিস, এ তো কত বড় পুণ্যের কাজ। তার জন্য এবারই ধন্য হলো, এই বংশ ধন্য হলো। স্বর্গ থেকে তোর বাবা তোকে আশীর্বাদ করবেন। কিন্তু আমায় চলে যেতেই হবে যে ছোটকু। তুমি আমাদের ফেলে চলে যাবে? তোকে কোথায় ফেলে যাব? তুই আমার বুকের ধন, বুকের মধ্যে থাকবি। ভগবানের পর গুরুদেব, তারপর তুই। একনাথজি বলেছেন মায়ার বাঁধন না কাটালে প্রকৃত ভালোবাসা হয় না। দূরে চলে গেলে তুই সবসময় আমার নয়নে নয়নে থাকবি। তোমার যাওয়া হবে না। এই একনাথজি সাধুটা আবার কে? কবে সে এ বাড়িতে এলো? তেনার সঙ্গে আমি দেখা করতে চাই। দেখা করবি? নিশ্চয় করবি। বাবা তোকে আশীর্বাদ করবেন। কিন্তু আমাকে যেতেই হবে। হরিদ্বারের নির্মল গঙ্গা জলে চ্যান করব। আমার শরীর মন পবিত্র হয়ে যাবে। আর ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তোরা সুখে থাকিস, ভালো থাকিস। মা, আমি যদি তোমায় জোর করে ধরে রাখি, যদি কান্নাকাটি করি, না খেয়ে থাকি, তাও তুমি যেতে পারবে? ছি, অমন কথা বলতে নেই ছোটকু। ভগবান যাকে ডেকেছেন তাকে কি আটকাতে আছে? অনেক পীড়াপিড়ি অনুনয় বিনয়েও নিবৃত্ত করা গেল না বিম্ববতীকে। সবচেয়ে আশ্চর্যের কথা, তিনি যাত্রার পাকাপাকি ব্যবস্থা আগে থেকেই করে তারপর খবর দিয়েছেন নবীন কুমারকে। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কিংবা নিজের উদ্যোগে এতখানি ব্যবস্থা জীবনে আগে কখনো করেননি বিম্ববতী। তার সিদ্ধান্তে তিনি অনড়। যাবেনই যখন, তখন আর কয়েকটি দিন সময় চাইল নবীন কুমার বিম্ববতীর কাছে। কিন্তু তাও সম্ভব নয়। আগামীকাল যাত্রার পক্ষে অতি শুভ দিন। তখনই নবীন কুমার মহাব্যস্ত হয়ে বন্দোবস্তের জন্য লেগে গেল। 7 জন দাসদাসী যাবে বিম্ববতীর সঙ্গে। একজন গোমাস্তার হাতে টাকা দিয়ে দেওয়া হলো, যেন পৌঁছেই সে বিম্ববতীর জন্য হরিদ্বারের শ্রেষ্ঠ বাড়িটি ক্রয় করে ফেলে। তেমন বাড়ি না পাওয়া গেলে একনাথজির আশ্রমেই যেন একটি পাকা বাড়ি তৈরি করে ফেলা হয়। সারা বাড়িতে একটা হুলুস্থুল পড়ে গেল। এরপর বিধুশেখরের কাছ থেকে বিদায় নেবার পালা। তাকে কেউ ডেকে পাঠায়নি, কিন্তু সেই বৃদ্ধের কানে সব খবরে যথাসময়ে পৌঁছয়। তিনি এলেন বেশ গভীর রাত্রে। তখন নবীন কুমার মায়ের ঘরে উপস্থিত। বিধুশেখরকে সে সব বৃত্তান্ত খুলে বলল। যথারীতি বিধুশেখর এক কথায় প্রস্তাবটি উড়িয়ে দিলেন প্রথমে, আবার বাদ প্রতিবাদ চলল। কিন্তু যে বিম্ববতী ভয়ে বিধুশেখরের সামনে এতদিন কথা বলতেই পারেননি, আজ তার মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই। মাথায় আজ আর ঘুমটা দেননি তিনি। সব কথার উত্তরে তার এক কথা, তাকে যেতেই হবে। বিধুশেখর একসময় নবীন কুমারকে বললেন, তুই একবার ঘরের বাইরে যা তো, তোর মাকে আমি একটু বুঝিয়ে বলি। বিম্ববতী সঙ্গে সঙ্গে বললেন, না ছোটকু থাক।
তারপরেই উচ্ছ্বসিত কান্না এসে গেল বিম্ববতীর চোখে। তিনি মুখে আঁচল চাপা দিয়ে ধরা গলায় বললেন, আপনি আপনি ছোটকুকে স্নেহের চোখে দেখবেন, তার যাতে মঙ্গল হয় সে কথা দিয়েছে। কখনো আপনার অবাধ্য হবে না, আপনার সঙ্গে তার অসৈরন্য হবে না। ধীর শান্ত কণ্ঠে বিধুশেখর বললেন, এ কি কথা বলছো বিম্ব? ছোটকু আমার প্রাণাধিক, তার সঙ্গে আমার বিবাদ হবে কেন? বিষয় সম্পত্তির ব্যাপারে মতভেদ হয়, কিন্তু ছোটকু যে আমাদের সকলের বড় প্রিয়, বড় আদরের, তার কোনো ইচ্ছেতে আমি বাধা দিই? কি রে ছোটকু বল। নবীন কুমার সম্মতি সূচক ঘাড় নাড়ল। বিধুশেখর নবীন কুমারের কাঁধে হাত রেখে নরমভাবে বললেন, তোর মায়ের সঙ্গে আমি একটু একলা কথা বলবো। একবার শেষ চেষ্টা করে দেখি, বোঝাতে পারি কিনা। তীর্থ করতে হয় নবদ্বীপ যাক না, কিংবা বৈদ্যনাথ ধাম ঘুরে আসুক, ভালো রাস্তা। কি ঠিক বলছি কি না? তুই একটু বাইরে যা, দেখিস এদিকে যেন কেউ না আসে। নবীন কুমার এই সন্ধ্যার ঘটনায় বড় দিশাহারা হয়ে পড়েছে। সে বাইরে বেরিয়ে গেল। বিধুশেখর খোঁড়াতে খোঁড়াতে গিয়ে বিম্ববতীর বিছানায় ভর দিয়ে দাঁড়ালেন। চোখ থেকে চশমা খুলে ঝুলিয়ে রাখলেন গলার কাছে। বিম্ববতী অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। তৎক্ষণাৎ তিনি ঠিক করে ফেলেছেন যে বিধুশেখরের স্পর্শ করা পালঙ্কে তিনি আর ঘুমোবেন না। আজ রাতটা তিনি ভূমিশয্যায় কাটাবেন। হাতের ছড়িটা মেঝেতে কয়েকবার ঠুকে বিধুশেখর বিম্ববতীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। তিনি এমনভাবে বিম্ববতীর দিকে চেয়ে আছেন যেন বনের ব্যাঘ্র দেখছে তার পলায়মান শিকারকে। কড়া গলায় তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার ছেলেকে না আমাকে? বিম্ববতী অন্যদিকে মুখ রেখেই বললেন, ভগবান আমায় ডেকেছেন, তাই আমায় যেতে হবে। বিধুশেখর শুকনোভাবে হাসলেন। তারপর ছড়িটা আবার ঠুকতে ঠুকতে বললেন, অদ্ভুত কথা। ভগবান কখনো কোনো স্ত্রীলোককে ঘর ছাড়বার জন্য ডাকেন না। স্ত্রীলোকদের ঠাঁই শুধু সংসারে। তিনি মীরাবাইকে ডেকেছিলেন। মুখে বুলি ফুটেছে দেখছি। এসব বুলি ওই একনাথজির শেখানো? ও বেটা বৈষ্ণব, ও বৈষ্ণব হয়ে শাক্তবাড়ির বউকে দীক্ষা দেয় কোন সাহসে? আর তুমিই বা আমার মতামত না নিয়ে ওর কাছে গেলে কেন? এবার বিম্ববতী মুখ ফেরালেন। এখনো তার দুই নেত্রে অবারিত জলোচ্ছ্বাস। এত কান্নাও বিম্ববতীর বুকে জমা ছিল। তিনি হাত জোর করে বললেন, আপনি দয়া করুন, যাবার সময় আপনি ভালো মনে আমায় বিদায় দিন, আমায় আশীর্বাদ করুন। আমি ঠাকুরের কাছে আপনার নামে। বিধুশেখর বিছানার উপর চাপড় মেরে বললেন, এদিকে এসো, আমার পাশে এসো, আমার বুকের ওপরে মাথা দিয়ে কাঁদো। আমার বুক খালি করে তোমার জন্য সব ন্যায় নীতি বিসর্জন দিয়েছি। বিভবতী দুপা পিছিয়ে গিয়ে বললেন, না না, অসুচি, আমায় আর কেউ ছোবে না। বিম্ব, কেন আমায় দুঃখ দিচ্ছ? তোমায় ছেড়ে আমি যে আর থাকতে পারবো না, তা বুঝতে পারো না? কেন খেলছো আমায় নিয়ে? তুমি চলে গিয়ে আমায় মেরে ফেলতে চাও? এই শেষ বয়সে তোমার জন্য সব ন্যায় নীতি বিসর্জন দিয়েছি আমি। বহুদিন চেপে রাখা কামনার আগুন দাউ দাউ করে জ্বলছে। শুধু সামাজিকতা আর বিষয় সম্পত্তির কথা চিন্তা করে নিজেকে বঞ্চিত করেছি আমি। এই শরীরে আর কিচ্ছু নেই, এ চোখে দেখি না, বাঁ পায়ে জোর নেই, তবু এ শরীর তোমাকে চাই। বিম্ব, এসো, আমার বুকে মাথা রেখে একটু কাঁদো, আমিও কাঁদবো তোমার সঙ্গে। বিম্ববতী স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বৃদ্ধ বয়সে বিধুশেখরের লালসার চরম রূপ দেখছেন তিনি। কোন রকম খবর না দিয়ে যখন তখন বিধুশেখর চলে আসেন বিম্ববতীর কক্ষে। বিনা দ্বিধায় দ্বার বন্ধ করে দেন। চতুর্দিকে দাসদাসী গিস গিস করছে। তারা কি দেখে না? নবীন কুমার এদিকে বিশেষ আসে না, কিন্তু পুত্রবধূর চোখে তো পড়তে পারে। বাধা দেবার সাধ্য নেই বিম্ববতীর। ভয়ে এবং লোকলজ্জায় তিনি চিৎকার করে উঠতে পারেননি। বিম্ববতীর শরীরে আর যৌবন নেই। রূপ নষ্ট করার জন্য তিনি চুল কেটে ফেলেছেন। তবু তার প্রতি বিধুশেখরের অসম্ভব লোভ। ভোগ করার শক্তিও নেই বিধুশেখরের। যেন তার উদরাময় রোগীর মতো ক্ষুধা। সবসময় আলিঙ্গনের জন্য হাহাকার করেন। বিম্ববতীকে নীরব দেখে বিধুশেখর বললেন, তোমার জন্য তোমার সন্তানের শত দোষ ক্ষমা করেছি। আমি চাইলে একদিন তোমাদের পথের ভিখিরি করে দিতে পারতুম। সেজন্য একটু কৃতজ্ঞতা নেই তোমার? শোনো, আমার উইলে আমার সম্পত্তির অর্ধেক লিখে দিয়েছি ছোটকুর নামে। আমি মরলে সে আমার মুখাগ্নি করবে, আমায় পুণ্যাম নরক থেকে বাঁচাবে।
যতই সে উড়িয়ে পুড়িয়ে খরচা করুক, এত সম্পত্তি পেলে সে রাত সুখ ভোগ করে যাবে। তার বিনিময়ে তুমি আমায় কিছু দাও বিম্বু। আমি ভিখিরি হয়ে তোমার কাছে হাত জোর করে চাইছি, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি আমায় দয়া করো। আজ যে কটা দিন বেঁচে আছি, তোমার ওই নরম হাতের সেবা থেকে আমায় বঞ্চিত করো না। বিম্ববতী তার কোনো উত্তর দিলেন না। বিদুশেখর আরো অনেক আকুতি মিনতি করতে লাগলেন, কিন্তু বিম্ববতী প্রস্তর মূর্তি। অকস্মাৎ আবার রূপ বদলে গেল বিদুশেখরের। এদিকে আয় হারামজাদি! বিম্ববতী মুখ থেকে সমস্ত ভয় মুছে ফেললেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, না, আর আমি পাপ করব না। তোকে আমি ছেকল দিয়ে বেঁধে রাখবো। তুই কোথায় যাবি ভেবেছিস? চতুর্দিকে তোর কেলেঙ্কারির কথা রাষ্ট্র করে দেব। ছেলে পাবার লোভে তুই একদিন স্বেচ্ছায় আমার সঙ্গে ব্যভিচার করিসনি, এখন সতীপনা দেখানো হচ্ছে। পাচায় কাপড় নেই, মাথায় গোমটা। আমার হাত ছাড়িয়ে পালাবি? দেখি তোর কেমন সাধ্য। অকম্পিত কণ্ঠে বিম্ববতী বললেন, হ্যাঁ, আমি চলে যাব। আমায় কেউ আর আটকাতে পারবে না। বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন বিধুশেখর। লাঠি ভর দিয়ে এক পা এগুতে এগুতে বললেন, আজ হেস্ত নেস্ত হয়ে যাক। বাইরে তোর ছেলে রয়েছে, সবাই রয়েছে। তাদের সবার সামনে বলে যাব তুই আসলে বিধু মুখুজ্জের রাঁড়। ভালো চাস তো এখনো আমার বুকে আয়। বিম্ববতী দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। বিধুশেখর খুব কাছাকাছি এসে পড়তে তিনি বললেন, ছোবেন না, আমায় ছোবেন না। নোংরা, নোংরা, সব নোংরা, আমায় ছোবেন না। বাঁ হাতটি উঁচু করে মধ্যমার একটি আংটি দেখিয়ে বিম্ববতী বললেন, এর মধ্যে বিষ আছে, কদিন হলো জোগাড় করে রেখেছি। আর একবার অসুচি হলেই আমি বিষ খাবো। দাঁতের দাঁত চেপে বিধুশেখর বললেন, তবে তাই খা। বিষ খেয়ে ছটফটিয়ে মর আমার সামনে, আমি তাই দেখি। বিম্ববতী আংটির ঢাকনাটা খুলে ফেললেন। তারপর কপালে ঠেকিয়ে ইষ্টদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আংটিটা ওষ্ঠে ঠেকাতে গেলেন। ডান হাতের ছড়িটা তুলে বিধুশেখর খুব জোরে মারলেন বিম্ববতীর বিষময় আংটির সম্মিলিত হাতটিতে। তারপর দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বললেন, ন জাতু কাম কামানাম উপভোগেন শ্যামতি। আমি জানি কামের দ্বারা কামের উপশম হয় না। বল প্রয়োগে নারীকে ভোগ করা পশুর প্রবৃত্তি, সবই জানি। শুধু এটাই জানতুম না, মানুষের মন সবসময় যুক্তি মানে না। এক এক সময় ন্যায় নীতি ধর্ম সবই তুচ্ছ হয়ে যায়। বিম্ব, যদি হরিদ্বারে গিয়ে শান্তি পাও তবে তাই যাও। আমি এখানেই জ্বলে পুড়ে মরব, সেই আমার নিয়তি। আমার দ্বারা তোমার ছেলের কোনো ক্ষতি কখনো হবে না। তুমি সেই কথাটাই শুনতে চাও তো? কথা দিলাম। বিম্ববতী বাড়ি ছেড়ে চলে যাবার 7 দিনের মধ্যে পরপর দুজন বাহকের হাতে দুটি পত্র এসে পৌঁছালো। একটি লিখেছে বিরাহিমপুর কুঠির নায়েব ভুজঙ্গ ভট্টাচার্য, আর একটি লিখেছে পুলিশের এক দারোগা। দুটি চিঠিতেই গঙ্গানারায়ণের সংবাদ আছে, কিন্তু দুজনের সংবাদ দুরকম। দাঁত পড়ে গেলে অনেকেই নিরামিষী হয়। হাটখোলার মল্লিক বাড়ির প্রবল বিরাসী পুরুষ কালীপ্রসাদ মল্লিক নিদারুণ উদরের ব্যামোয় ভুগে একেবারে মৃত্যুর দ্বার থেকে ফিরে এসে মদ্যপান একেবারে পরিত্যাগ করেছেন। পেটে আর এক ফোঁটাও সুরা সহ্য হয় না, সেই জন্য তিনি এখন ঘোরতর সুরা নাস্তিক। মদ্যপান রূপ অনাচারের ফলে দেশ যে একেবারে রসাতলে যেতে বসেছে, এ কথা তিনি এখন সর্বত্র বলে বেড়ান। শিমলের জগমোহন সরকার মদ্যপান বর্জনের জন্য যে আন্দোলন শুরু করেছেন কালীপ্রসাদ মল্লিক তার জন্য চাঁদা দেন উদার হস্তে। একটা কিছু নেশা তো দরকার, তাই কালীপ্রসাদ মল্লিক এখন মেতেছেন পুজো আচ্ছায়। ইয়ার বক্সিদের নিয়ে আর মদের আসর বসান না বলে কালীপ্রসাদ মল্লিক তো আর দরিদ্র হয়ে যাননি। বাড়িতে নারায়ণ শিলা প্রতিষ্ঠিত হয়েছিল তার পিতার আমলেই। এক বেতনভোগী বামুন দুবেলা ঘন্টা নেড়ে ফুল বেলপাতা ছুঁড়ে দিয়ে যেত এতদিন। এবার কালীপ্রসাদের আনুকূল্যে সেই কৃষ্ণবর্ণের প্রস্তর খণ্ডটির ভাগ্য ফিরল। অবিলম্বেই সেই নারায়ণ শিলাকে বসানো হলো সোনার সিংহাসনে। তার জন্য প্রতিষ্ঠিত হলো শ্বেত পাথরের নতুন মন্দির। প্রতিদিন মহা ধুমধামে পূজা হয় সেখানে। সন্ধ্যাবেলা সেখানে চক্ষু মুদে দুহাত জোর করে ধ্যান আসনে বসে কালীপ্রসাদ উদ্যত্ত গলায় বলেন, প্রভু দয়া করো, তুমিই মুখ্য, তুমিই মুক্তি, রাখে হরি মারেকে।
এছাড়া 12 মাসে 13 পার্বণ তো লেগেই রইল। এত কম পার্বণে কালীপ্রসাদের মন ভরে না। ইতু, মঙ্গল ষষ্ঠী, সুবচনী, ত্রিনাথ, মনসা ইত্যাদি পূজারও প্রচলন করলেন তিনি। প্রায়ই ঢাক ঢোল, খোল করতাল ইত্যাদি পবিত্র বাজনার শব্দে পল্লীর বাতাস কাঁপে। শত শত কাঙাল আতুর প্রসাদ পায়। 100 বর্ষ পার হয়েও বৃদ্ধ জগাই মল্লিক এখনো বেঁচে আছেন, আর তার সান্ধ্য ভ্রমণের ক্ষমতা নেই। সন্ধ্যাকালে ভৃত্যেরা তাকে ধরে ধরে এনে দাঁড় করিয়ে দেয় বারান্দার রেলিংয়ে। দন্তহীন মুখখানি নেড়ে বৃদ্ধ শুধু ম ম ম শব্দ করে চলেন। পুত্রের যে মতি ফিরেছে এটা বেশ বুঝতে পারেন জগাই মল্লিক। কানে কিছুই শুনতে পান না তিনি, কিন্তু দৃষ্টিশক্তি একেবারে যায়নি। নতুন মন্দিরের প্রাঙ্গণে ঢাকি ঢুলিদের নৃত্য করতে দেখলেই তাঁর মুখে হাসি ফুটে ওঠে। কনিষ্ঠ পুত্র চন্ডিকা প্রসাদের অবশ্য বিশেষ কোনো পরিবর্তন হয়নি। কালীপ্রসাদ ছোট ভাইকে মত মেয়ে মানুষের পর থেকে সরিয়ে ধর্মকর্মের দিকে আনার অনেক চেষ্টা করেছিলেন। এই পথেও আমোদ কম নেই। অনেকে বাহবা দেয়, অনেকে ধন্য ধন্য করে, বিশেষত হজম শক্তিটি ঠিক থাকে। আর মধ্যরাত্রে বুক জ্বালায় অস্থির হয়ে ঘটি ঘটি জল পান করতে হয় না কালীপ্রসাদকে। এখন প্রতি রাত্রেই তার সুস্থির নিদ্রা হয়। কিন্তু চন্ডিকা প্রসাদ এসব কথায় কর্ণপাত করেনি। এখনো তার যৌবন আছে, শরীরে শক্তি আছে, এবং তার মস্তিষ্কে মগজ নামক বস্তুটি বরাবরই কম। উপরন্তু 2 বছর আগে সে একটি সাংঘাতিক কাণ্ড করেছিল। এক যবনী বারাঙ্গনার বাড়িতে তার নিজস্ব রক্ষিতার শয্যায় তারই বেতনভুক এক তবলাবাদককে অসমীচীন অবস্থায় অকস্মাৎ দেখে ফেলে সে এমনই কুপিত হয়ে উঠেছিল যে প্রকাণ্ড একটি জলভর্তি কলসি ওর মাথায় নিক্ষেপ করে। তবলাবাদকটির মৃত্যু হয় সঙ্গে সঙ্গে। এর ফলে পুলিশের হাঙ্গামায় পড়তে হয় চন্ডিকা প্রসাদকে। কালিকা প্রসাদ অনেক অর্থ ব্যয় করে সেবার ছোট ভাইকে ছাড়িয়ে এনেছিল, কিন্তু এরপরও চন্ডিকা প্রসাদ সুপথে আসতে চায়নি। বিরক্ত হয়ে কালিকা প্রসাদ বিষয় সম্পত্তি ভাগ করে চন্ডিকা প্রসাদকে পৃথকান্ন করে দিয়েছেন। একসঙ্গে অনেক টাকা হাতে পেয়ে চন্ডিকা প্রসাদ একেবারে কানিক্য খাওয়া ঘুড়ির মতন আরো বেশি লাট খেতে লাগলো। বাড়ি থেকে বেরোবার সময় হাতের লাল রুমাল ঘুরিয়ে ঘুরিয়ে সে গান গায়, আব হজরত যাতে লন্ডন কো। আর বেসামাল অবস্থায় বাড়ি ফেরার সময় মুখে লেগে থাকে এই গান, পরেরও মনেরও ভাব বুঝিতে কি পারে পরে। এই 3 মহলা বাড়িটির 3টি দৃশ্য এখানে উপস্থাপিত করা যায়। কালিকা প্রসাদের 2 পুত্র, এদের মধ্যে শিবপ্রসাদ বিবাহ আদি করে সংসারী হয়েছে। এত ধনী পরিবারের সন্তান হয়েও সে স্বভাব কৃপণ। হাত দিয়ে তার সহজে একটি আদলাও গলতে চায় না। এই কৃপণতার জন্যই সে কখনো উচ্ছৃঙ্খল হতে পারল না। সে তার জীবনী শক্তিও ব্যয় করতে ভয় পায়। বাপের বিষয় সম্পত্তি এখন সেই দেখে। কালীপ্রসাদের 3 কন্যার মধ্যে একজন মাত্র বিধবা। সে তার জননী খেমকঙ্করীর ছত্রছায়ায় থাকে। খেমকঙ্করীর এখন বড় সুখের দিন। তার স্বামী কালীপ্রসাদ সর্বক্ষণ বাড়ি থাকেন। কালীপ্রসাদের কনিষ্ঠ পুত্র অম্বিকা প্রসাদ কিছুদিন কলেজে পড়েছিল। তার ফলে সে একজন অতিমাত্রায় নব্য যুবক। প্রিন্স অফ ওয়েলসের ছবি দেখে সে কায়দায় সে চুলের টেরি কাটে এবং গলায় একটি সিল্কের স্কার্ফ বাঁধে। তার স্বাস্থ্যটি বেশ ভালো এবং তার শিকারের খুব শখ। প্রায়ই সে বন্দুক ও বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে শিকারে যায়। কিছুদিন আগেই সে জয়নগর মজিলপুরে গিয়ে একটি বাঘ মেরে এসেছে। এই অম্বিকা প্রসাদ তার পিতার আকস্মিক পরিবর্তনে তেমন প্রসন্ন হয়নি। তার কোনো কারণে নয়, এত ঢাকঢোল, খোল করতালের শব্দ তার সহ্য হয় না। এর আগে পিতা পুত্রের সাক্ষাৎকারই হতো কদাচিৎ। এখন পিতার এই সরব উপস্থিতিতে সে ব্যস্ত। প্রায়ই সেই তার ফ্রেন্ডদের নিয়ে ঘরে বসে ফিলোসফি কিংবা সোশিয়াল প্রবলেম বিষয়ে আলোচনা করে নিজের ঘরে। তার বন্ধুরা 2-1জন ব্রাহ্ম, কয়েকজন নিরীশ্বরবাদী। তারা এ বাড়িতে এত পূজার ধুম দেখে হাসে। তাতে অম্বিকা প্রসাদের বড় অপমান হয়। স্বাস্থ্যচর্চার দিকে ঝোঁক বলে অম্বিকা প্রসাদ এতদিন নেশাভান কিছু করেনি। পিতার প্রতি বিরক্ত হয়ে একসময় শুরু করে দিল। প্রথমে একটু আটটু, তারপর অবাধ। তা বন্ধুদের মধ্যে যারা নিরীশ্বরবাদী তাদেরই বোতল আসক্তি বেশি। দার্শনিক তত্ত্ব আলোচনার সময় সহসা তারা কৌটা পকেট থেকে চ্যাপ্টা ব্র্যান্ডির বোতল বার করে চুমুক দিতে শুরু করে। একদিন বিধবা বিবাহের গুণগান বিষয়ে আলোচনা এবং ব্র্যান্ডি পান বেশ জমে উঠেছে। ক্রমে নেশার মাত্রাটি বেশ চড়ে যাবার পর বাইরের মন্দিরে সাড়ম্বরে ঢাকঢোল বেজে উঠল। অম্বিকা প্রসাদের এক বন্ধু মুখ বিকৃত করে বলল, একটু শান্তিতে ডিপ থিঙ্কিং করারও উপায় নেই।
আর এক বন্ধু বলল, অম্বিকে, তোমার ফাদারের এই সাত্ত্বিক ড্রাম বিটিংয়ে যে আমাদের কর্ণপটাহ ছিঁড়ে যাবার উপক্রম। আর একজন বলল, ওরে বাপরে বাপ, উইন্ডোগুলো সব ক্লোজ করে দে এক্ষুনি। আর একজন বলল, গুগলের ধোঁ আমার সহ্য হয় না, আমার হাঁচি আসছে। বন্ধুদের বিদ্রুপে নিদারুণ মর্মপীড়া বোধ করে না এমন পুরুষ দুর্লভ। তখন পিতামাতা তুচ্ছ। অম্বিকা প্রসাদ দারুণ চটে উঠে হাতের অর্ধসমাপ্ত ব্র্যান্ডির বোতলটি জানলা দিয়ে ছুঁড়ে মারলো বাইরে। সেই সঙ্গে বলল, ধুর শালা। ব্র্যান্ডির বোতলটি কারুকে আহত করলো না বটে, কিন্তু সেটি অদূরে ভেঙে যাবার পর ভিতরে তরল পদার্থটির গন্ধ কালীপ্রসাদের নাকে আসতেই তিনি দারুণ চমকে উঠলেন। মন্দিরের চাতালে মশায় পরিবৃত্ত হয়ে চক্ষু বুজে বসে তিনি তখন প্রভু প্রভু করছিলেন। এমন সময় সেই পরিচিত গন্ধ যার নাকে এলেই তার বিবমিশা আসে, আজ বিবমিশার বদলে এলো রাগ। তিনি সোজা চলে এলেন ছেলের ঘরে। তার ছেলে বাড়িতেই সুরার আসর বসিয়েছে দেখে ক্রোধে তার অন্তরাত্মা পর্যন্ত জ্বলে উঠল। তিনি নিজে বাড়িতে কখনো এই জিনিস স্পর্শ করেননি, আর এখন তো তিনি মদ্যপানের ঘোর শত্রু। তাঁর ছেলে সে কথা জেনেও মান্য করেনি। তিনি কাঁপতে কাঁপতে বললেন, ভিলিক, ছুঁচোর দল, বাঘের ঘরে খোগের বাসা বেঁধেছিস। আমি 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 আর কথা বলতে পারলেন না কালিকা প্রসাদ। ছুটে এসে সজোরে এক চর কষালেন ছেলের গণ্ড দেশে। চপেটাঘাত খেয়ে প্রথম কয়েক মুহূর্ত দিশাহারা হয়ে গেল অম্বিকা প্রসাদ। বন্ধুদের সামনে এতখানি অপমান! বন্ধুরা তাকে মনে করেছেন দুগ্ধপোষ্য শিশু। পরক্ষণেই উল্টে সে ঝাঁপিয়ে পড়ল পিতার ওপরে। স্টুপিড ওল্ড ফুল বলতে বলতে সে প্রাণপণে মারতে লাগলো কিলচর ঘুষি। ব্যাপার বেগতিক দেখে বন্ধুরা দুদ্দার করে ছুটে পালালো। এর মধ্যে শব্দ শুনে এসে পড়লেন অম্বিকা প্রসাদের জননী। তিনি দু হাতে ছেলেকে জড়িয়ে ধরে আত্মস্বরে বলতে লাগলেন, ওরে কি করছিস, সে কি সর্বনাশ, হো ছোট খোকা, হো বাপ আমার। একসময় নিবৃত্ত হয়ে হাঁপাতে লাগলেন অম্বিকা প্রসাদ। তখন কালীপ্রসাদ মাটিতে পড়ে গোঁ গোঁ শব্দ করছেন। ব্যাকুলভাবে কেঁদে ফেলে তার মা। তারপর বললেন, হো অম্বিকে, হে কি করলি, লোকটা মরে গেলে নাকি? তুই পিতৃঘাতী হলি। নেশায় চক্ষু দুটি করমচার মতো রাঙা, সমস্ত মুখ ঘর মাক্ত অবস্থায় অম্বিকা প্রসাদ সগর্বে বলল, মরুক, ওই ওল ফুলটা মরুক না, তাতে ক্ষতি কি? তুমি কাঁদছো কেন মা? তোমার চিন্তা নেই, বেঁচে থাক বিদ্যাসাগর, তোমার আমি আবার বিয়ে দেব। এবার ভালো করে দেখে শুনে একটা রিফর্ম বাবা নিয়ে আসব। সেই বাবাতে আমাদের তোমার সঙ্গে বসে হেলথ ড্রিঙ্ক করব। এই বুড়োটা না মরলে নতুন বাবা আসবে কি করে? সেই যাত্রায় কালীপ্রসাদ মরলেন না অবশ্য, এবং কনিষ্ঠ পুত্র যেহেতু সব সময়ই বেশি প্রশ্রয় পায়, তাই গর্ভধারিণীর অনুরোধে অম্বিকা প্রসাদকে তিনি ক্ষমাও করে দিলেন। চন্দ্রিকা প্রসাদের মহলে দুর্গামণি প্রায় একাই বাস করে। তার স্বামী সপ্তাহান্তে একবারও ঘরে ফেরে কিনা সন্দেহ। তখন নিজেই হুন্ডি কাটার অধিকারী হবার ফলে অর্থ সংগ্রহের কারণেও তার বাড়িতে আসার তেমন কোনো দায় নেই। কখনো কখনো সে বিষয় সম্পত্তির তদারকির অছিলায় মফস্বলে যায়। তখন সঙ্গে যায় বজ্রা ভর্তি ইয়ার বক্সি, পেটি পেটি মদ্য ও একাধিক বারবনিতা। যে গতিতে সে চলছে তাতে আর কয়েক বছরের মধ্যেই সে সবকিছু ফুঁকে দিতে সক্ষম হবে। দুর্গামণি পুত্রহীনা, 25 বছর বয়স, যৌবনের সমস্ত সম্পদ এখন তার শরীরে। দুর্গামণির মুখশ্রীতে লাবণ্যের চেয়ে তেজের ভাবটাই বেশি। বেশ দীর্ঘাকায়া, সবচেয়ে দর্শনীয় তার চুল। এক ঢাল কোকড়া ঘন কৃষ্ণবর্ণ চুল তার পিঠ ছেয়ে থাকে। দুর্গামণি কখনো চুল বাঁধে না, পায়ে আলতা পরে না, মুখে পমেটম মাখে না। কিছুরই অভাব নেই তার, অনেক দাসদাসী, তবু সে একা বন্দিনী। দুর্গামণি কিছুটা লেখাপড়া জানে, স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে, আর সেটাই তার জ্বালা। তার কোনো ভবিষ্যৎ নেই, তার সারাটা জীবন এমনভাবেই কাটবে। ফরাসডাঙ্গায় তার পিত্রালয়। বেশ বুনিয়াদি বংশের কন্যা সে। এখন সে বংশের অবস্থা পরন্ত। কারুকে কিছু না বলে দুবার এ বাড়ি থেকে পালিয়ে এসে একা চলে গিয়েছিল ফরাসডাঙ্গায়। প্রথমবারের সময় তখনও এ বাড়িতে যৌথ সংসার ছিল। গৃহকর্তা হিসেবে কালীপ্রসাদ লোক পাঠিয়ে ভাতৃজয়াকে আবার পিত্রালয় থেকে আনিয়েছিলেন। দ্বিতীয়বার দুর্গামণির ভাইয়েরাই জোর করে তাকে এখানে পৌঁছে দিয়ে যায় কিছুদিন বাদে। বয়স্যা সধবা স্ত্রীলোকের বেশি দিন বাপের বাড়িতে থাকতে নেই, তাতে দুই কুলেরই অপবাদ হয়। তাহলে দুর্গামণি কোথায় যাবে? এ বাড়িতে কুসুম কুমারী তার একমাত্র বন্ধু। যদিও কুসুম কুমারী তার থেকে বয়সে বেশ কিছুটা ছোট, তবু তার সঙ্গেই দুর্গামণির মনের কথা হয়। দুর্গামণির কথা শুনে সরলা কুসুম কুমারী চমকিত শিহরিত হয়ে ওঠে।
দুর্গামণি বলে, আমার এক এক সময় কি ইচ্ছা হয় জানিস কুসুম? ইচ্ছা যায় বাজারে গিয়ে নাম লেখাই, নটি হই। কুসুম কুমারের মুখখানি বিবর্ণ হয়ে যায়। দুর্গামণি বলে, কেন এখনো যায়নি জানিস? শুধু আমার মায়ের জন্য। আমি পাপ পুণ্য পরোয়া করিনি। এই জীবনেই তো নরক যন্ত্রণা পাচ্ছি, এর চেয়ে আর কি বেশি শান্তি পাবো? কিন্তু আমার মা বড় ভালো, তার মনে দুঃখ দিই কি করে বল? আমি নষ্ট হলে, আমি পাপ করলে আমার বাপ মায়ের বংশের কলঙ্ক লাগবে, সেই কথা ভেবে আমি যেতে পারি না। তাহলে সারা জীবন এভাবেই পচে মরতে হবে? আমার মতো পোড়া কপালীদের আর কোনো পথ খোলা আছে? একটু থেমে সে আবার বলে, আর একটা পথ খোলা আছে বটে, কিন্তু আমি মরতে চাই না রে কুসুম, আমার বড় বাঁচতে ইচ্ছে করে। দুর্গামণি অনেকবার কুসুম কুমারীকে প্ররোচনা দিয়েছে তার স্বামী অঘরনাথকে বিষ খাইয়ে হত্যা করতে। দুর্গামণির হাতে এমন অনরুদ্ধ হিংস্র উন্মাদকে পৃথিবী থেকে অপসারণ করে দেওয়ায় কোনো পাপ নেই, তাতে সেও যন্ত্রণা থেকে বাঁচবে, কুসুম কুমারীও বাঁচবে। এসব কথা শুনে কুসুম কুমারী তার নীলবর্ণ চক্ষু দুটি পরিপূর্ণভাবে মেলে চুপ করে চেয়ে থাকে, কোনো উত্তর দেয় না। এক এক সময় দুর্গামণি কুসুম কুমারীর চিবুকটি নিজের করতলে ধরে বলে, তুই বড় সুন্দর রে কুসুম, তোর মিতিনির বর যে তোর নাম দিয়েছিল বন জোছনা, বড় সার্থক নাম। আমি যদি পুরুষ মানুষ হতুম, আমি নিশ্চয়ই বিয়ে করতুম তোকে, আর যদি তা না হতো তাহলে জোর করে ব্যভিচার করতুম তোর সঙ্গে। সমস্ত বড় মানুষের বাড়ির মতো এই বাড়িতেও এক গুচ্ছের আশ্রিত পরিজন থাকে, সেই পল্লবিত শাখা প্রশাখার আত্মীয়, কেউ গ্রাম সম্পর্কের। সত্যপ্রসাদ নামে একটি যুবক এ বাড়িতে থেকে পড়াশোনা করে। একদিন কি কারণে অম্বিকা প্রসাদের সঙ্গে তার মতান্তর হওয়ায় তাকে বিদায় নিতে বলা হলো। নিজের বইপত্র ও পোটলাপুটলি বেঁধে যুবকটি যখন গেটের বাইরে দাঁড়িয়ে আছে কোনো কেরাঞ্চি গাড়ির অপেক্ষায়, সেই সময় ছাদ থেকে দুর্গামণি দেখতে পেল তাকে। ছেলেটি দাঁড়িয়ে থাকার ভঙ্গিটির মধ্যে এমন কিছু ছিল যা দেখে মমতা হলো দুর্গামণির। সে একজন ভৃত্য পাঠিয়ে ডেকে আনলো ছেলেটিকে। তার মুখে সব কথা শুনে দুর্গামণি বলল, যেতে হবে না তোমায়, তুমি এই মহলার নিচতলায় থাকো। এই নিয়ে অন্য মহলে দুর্গামণির নামে 5 কথা কানাকানি হলো ঠিকই, কিন্তু দুর্গামণি সেসব গ্রাহ্য করে না। সত্যপ্রসাদ ছেলেটি লাজুক প্রকৃতির, শৈশবে পিতৃহীন। দুর্গামণির চেয়ে সে বৎসর 4 ছোট, প্রেসিডেন্সি কলেজে পড়ে। দুর্গামণি তাকে ডেকে এনে তার কাছ থেকে কলেজের গল্প শোনে। এক এক সময় দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি পরজন্ম বলে কিছু থাকে তবে যেন পুরুষ হয়ে জন্মায়, তখন তোমাদের মতো আমিও কলেজ পড়ব, যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যাব আর আসব। সত্যপ্রসাদ নানা প্রকার বাংলা বই এনে দেয় দুর্গামণিকে, ইংরেজি বই থেকে গল্প পড়ে পড়ে শোনায়। শ্রোতা হিসেবে কুসুম কুমারীও এসে জুটে যায়। মাঝে মাঝে তারা তাস খেলে। মল্লিক বাড়ির 2য় মহলের এক নিভৃত কক্ষে ওরা 3 সঙ্গে একত্র অনেক সময় কাটায়। একদিন দুর্গামণি কুসুম কুমারীকে বলল, জানিস কুসুম, আমাদের সত্যর কিন্তু তোকে খুব পছন্দ, তুই অত দূরে দূরে বসিস কেন? ওর একটু কাজ গেছে বসলেও তো পারিস। কুসুম কুমারীর মুখখানি লজ্জারণ হয়ে যায় তৎক্ষণাৎ। সে বলে, যাও খুড়ি, ওরকম কথা আর বলবে না, তাহলে আর তোমার কাছে আসবো না। দুর্গামণি বলে, আহা, লজ্জায় তো মুখ একেবারে গোলাপ মুখের বর্ণ হয়ে গেল। আমি সব বুঝি, সত্য তোর দিকে কেমন ভারী ভারী চোখ করে চায়, খেলায় তোকেই ইচ্ছে করে জিতিয়ে দেয়। আমি ফরাসডাঙ্গার দত্তবাড়ির মেয়ে, আমার চোখকে খেয়ে ফাঁকি দেবে? কুসুম কুমারীর শরীরে ভালো করে আঁচল জড়িয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি চললুম। দুর্গামণি তার হাত চেপে ধরে বলে, পুরুষ মানুষের গা থেকে একটা তাপ বেরোয়, কাছে গেলেই টের পাওয়া যায়, তুই টের পাস না? ওই তাপে গা সেঁকতে বড় আরাম। পোড়ার মুখে সারাটা জীবন এমনভাবে কাটাবি? শুধু কুকড়ে মুকড়ে থাকবি? কুসুম কুমারী এবারে খানিকটা ঝাঁঝের সঙ্গে উত্তর দেয়, তোমার যদি অত শক্ত, তুমিই কেন বসো না ওর গা ঘেঁষে? দুর্গামণি বলে, ধুর, ও তো আমার হাঁটুর বয়সী, আমি কি ওকে ওই চোখে দেখতে পারি? আমি যদি তেমন মনের মানুষ পেতুম তাহলে প্রাণ খুলে তার সঙ্গে ভাব ভালোবাসা করতুম। আমার তো পাপ পুণ্যের ভয় নেই, কিন্তু আমায় কেউ চায় না রে কুসুম, আটকুড়ি হয়েই জীবনটা কাটাতে হবে আমায়। একদিন সত্যপ্রসাদ আর ওরা দুজন তাস খেলছে, এমন সময় নিচতলায় হল্লা শোনা গেল। এই হল্লার সঙ্গে ওরা পরিচিত। বিশেষ কোনো কারণে চন্ডিকা প্রসাদ বাড়ি ফিরেছে। তাকে পালকি থেকে নামানো, সিঁড়ি দিয়ে তোলা, সে এক বিরাট পর্ব। ভৃত্যদের মধ্যে চাঞ্চল্য পড়ে যায়। সিঁড়ির কাছে শোনা যাচ্ছে চন্ডিকা প্রসাদের চরিত কণ্ঠে সে একই গান। এই সময় খেলা ভেস্তে যায়।
কুসুম কুমারী এবং সত্যপ্রসাদ দ্রুত প্রস্থান করে। কোনো কোনো সময়ে দিনের বেলা হলে দুর্গামণিও চলে যায় এ মহল ছেড়ে। আজ দুর্গামণি বলল, দাঁড়া। একটুক্ষণ ভেবে আবার বলল, তুই চলে যা কুসুম, সত্যপ্রসাদ থাক। কুসুম কুমারী চলে যাবার পর সত্যপ্রসাদের দিকে জ্বলন্ত চোখে তাকালো দুর্গামণি। সত্যপ্রসাদ কম্পিত কণ্ঠে বলল, বৌঠান। হাত তুলে তার কথা থামিয়ে দিল দুর্গামণি। তারপর তুমির বদলে তুই সম্বোধন করে তাকে বলল, তোর কোনো ভয় নেই, আমি আছি না, যা বলবো শুনবি। সত্যপ্রসাদের হাত ধরে তাকে দুর্গামণি নিয়ে এলো নিজের শয়নকক্ষে। বিছানা থেকে সুজিনিটা তুলে বলল, তুই এখানে শো, আমি তোর পাশে থাকবো। খবরদার আমাকে ছুবি না, চোখ বন্ধ করে থাকবি, আমি না বললে চোখ খুলবি না। সত্যপ্রসাদের পাশে শুয়ে পড়ল দুর্গামণি। বুক থেকে আঁচল খসিয়ে লাস্যময় ভঙ্গি করে রইল। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। কক্ষের দ্বার খোলা। একটু পরেই ভিতর মহলে ঢুকে পড়ল চণ্ডিকা প্রসাদ। পুরুষ ভৃত্যরা আর এ পর্যন্ত আসে না। টলতে টলতে নিজের কক্ষের দিকে এগোলো। মুখে তখনও সেই গান। নিজের রক্ষিতার শয্যায় এক তবলিয়াকে দেখে যার মাথায় খুন চেপেছিল, সে নিজের পত্নীর কক্ষের দিকে একবার দৃকপাত পর্যন্ত করল না। দুর্গামণিকে ডাকলো না। কোনো ক্রমে কক্ষের পালঙ্কে ধরাস করে পড়ল। একটু পরেই তার প্রবল নাসিকা গর্জন শুরু হবার পর দুর্গামণি আস্তে উঠে নিজের বেশবাস সামনে নিয়ে বলল, তুই এবার যা সত্য। সত্যপ্রসাদ চলে যাবার পর দুর্গামণি নিজের আঙ্গুলের নখগুলো যেন মার্জারের মতো ধারালো করে তুলল। তারপর ফালা ফালা করে ছিঁড়তে লাগলো নিজের মাথা দেওয়ার রেশমি বালিশটা। তৃতীয় মহলে অঘোরনাথকে নিয়ে এক নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। অঘোরনাথ নিজের পত্নী কিংবা জননীকে একেবারেই চিনতে পারে না। সে একমাত্র চেনে বাড়ির এক অতি বৃদ্ধা দাসীকে। তার জন্মের সময় সেই দাসীটি ধাত্রীর কাজ করেছিল। শুধু এই ধাত্রীর হাতে ছাড়া আর কেউ খাবার দিলে সে খায় না। মোটা লোহার শিকল দিয়ে দু হাত ও পা বেঁধে রাখা হয়েছে অঘোরনাথের, কারণ সে অতিশয় হিংস্র। উন্মাদ হবার পর থেকে তার আর কোনো রোগ হয় না, এমনকি জ্বর পর্যন্ত হয় না। দিন দিন তার শরীর হয়ে উঠছে দৈত্যের মতো। শরীরের পরতে পরতে ময়লা এবং নিজের মূত্রপুরীষের মধ্যে বসে থাকে সে। প্রাচীনা দাসীটি তাকে মায়ের অধিক সেবা করেছে এতদিন, কিন্তু মাত্র দুদিনের জ্বরে সে চিরকালের মতো চলে গেল। এখন অঘোরনাথের কাছে কে যাবে? কে তার মুখে আহার তুলে দেবে? কেউ সামনে ঘেঁষতে সাহস পায় না। অঘোরনাথের জননী এর মধ্যেই পুত্রের কাছ থেকে এমন পদাঘাত পেয়েছেন যে তার কোমর ভেঙে গেছে, আর তিনি সিধে হয়ে দাঁড়াতে পারেন না। 3 দিন 4 দিন হয়ে গেল অঘোরনাথের মুখে এক দানা অন্ন ওঠেনি। সে চক্ষু দুটি গোলাকার করে এদিক ওদিক চায়, মনে হয় সেই দাসীটিকে খুঁজছে। কয়েকজন তাকে খাওয়াবার চেষ্টা করেও প্রচণ্ড হুঙ্কার শুনে পালিয়ে এসেছে। অঘোরনাথের জননী মেঝের পাথরে কতবার মাথা ঠুকলেন, কত চিকিৎসক ডেকে আনা হলো, কিন্তু কোনো সুফলই দেখা গেল না। সকলের মনোভাব এই যে একমাত্র কুসুম কুমারী আন্তরিক চেষ্টা করলে ওকে খাওয়াতে পারবে। সতী সাধবী রমণীর স্বামীর জন্য কত কি করে। বেহুলা তার মৃত স্বামীর প্রাণ বাঁচিয়েছিল, আর কুসুম কুমারী এটা পারবে না? দুর্গামণিই একমাত্র নিষেধ করেছিল, তুই খবরদার যাবিনি কুসুম, লোকে যাই বলুক, ও পাগল তোকে প্রাণে মেরে দেবে। হলো তাই। কুসুম কুমারী ঠাকুর ঘরে প্রণাম করে গুরুজনদের পায়ের ধুলো নিয়ে পায়েসের বাটি নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল স্বামীর দিকে, যেন সে স্বামীর সঙ্গে চিতায় আহরণ করতে যাচ্ছে। অঘোরনাথ প্রথমেই জোড়া পায়ে পদাঘাত করল না, শিকারকে কাছে আসতে দিল। হাঁটু গেড়ে বসে কুসুম কুমারী যেই একটি হাত বাড়িয়েছে, অমনি অঘোরনাথ কামড়ে ধরল তার কাঁধ, ঠিক যেন বাঘে ধরেছে এক হরিণীকে। দাঁড় বাংলার লাঠির ঘা মেরে ছাড়াবার চেষ্টা করলো। দুর্গামণিও হাতে লাঠি ধরে কষিয়ে দিল কয়েক ঘা। কুসুম কুমারীকে যখন ছাড়িয়ে আনা হলো, তখন তার বাম দিকের কাঁধের এক খাবলা মাংস উঠে এসেছে। সে চেতনা হারিয়েছে অনেক আগেই। পরদিনই বাগবাজারের পিত্রালয়ে নিয়ে যাওয়া হলো কুসুম কুমারীকে। সেখানে থাকতে থাকতেই সে সংবাদ পেল যে 21 দিন উপবাসের পর অঘোরনাথ প্রাণ ত্যাগ করেছে। সপ্তদশী কুসুম কুমারী বিধবা হওয়ায় একমাত্র অঘোরনাথের জননী ছাড়া খুশি হলো আর সকলেই। কুসুম কুমারীর শরীরে তার স্বামীর একমাত্র চিহ্ন রইল বাম স্কন্দের ওই ক্ষতস্থানের দাগ। মেদিনীপুর থেকে রাজনারায়ণ বসু এক পত্র লিখলেন তার বন্ধুকে। মহাকবিরা যে কত অসম্ভব জায়গা থেকে জন্মায়
স্বর্গ থেকে বেদব্যাস হঠাৎ নেমে এলে কতই না চমকিত হতেন আজ। যে ব্যক্তির গায়ে সবসময় বিয়ারের গন্ধ, গরু শুয়োর মুরগির মতো নিষিদ্ধ খাদ্য ছাড়া অন্য কিছু যার মুখে রোচে না, যার অঙ্গে সর্বসময় সাহেবী পোশাক, যে বিজাতীয় ইংরেজি ভাষাকে এতই ভালোবাসে, যে নিজের দেশের ভাষা সম্পর্কে সবসময় ঘৃণায় নিন্দামন্দ করে, সেই ব্যক্তিই কিনা হঠাৎ হয়ে গেল এক প্রথম শ্রেণীর হিন্দু কবি। সে এমনই স্বর্গীয় সৌন্দর্যময় বিষয় নিয়ে লিখল যে সব বিষয় নিয়ে মুনি ঋষিরা ইঙ্গুদি গাছের ছায়ায় বসে আলোচনা করতে করতে ধন্য হয়ে যান। কি ব্যাপার মধু, এই অদ্যপতিত দেশের কবিতাকে যাতে তুলবার জন্য তুই এমন প্রতিদানহীন কাজের ভার গ্রহণ করলি যে? ইংরেজিতে লিখলে, ইংরাজি পত্রের সম্পাদনা করলে তোর কত সুনাম হতো। বোধহয় উপরওয়ালার অভিপ্রায়ই অন্যরকম। যা হোক, এই যে কাজ তুই করলি তার জন্য একটা পুরস্কার তুই পাবি অন্তত, তা হলো অমরত্ব। মধুসূদন উত্তর দিলেন, কি করে জানলে ভাইয়া যে রেভারেন্ড ডক্টর বেদব্যাস গোমাংস খেতেন না আর ছিলিপ ছিলিপ করে ব্র্যান্ডিতে চুমুক দিতেন না? তুই জেনে রাখ, রাশিয়ার সমস্ত রাজকীয় ধনরত্ন তুচ্ছ করেও আমি নিজের দেশের কবিতার সংস্কারের কাজে লেগে থাকব। মধুসূদন এখন অহংকার এবং আত্মোৎসাদনে যেন ফেটে পড়ছেন। দেশের শিক্ষিত সমাজ তার নামে জয় জয়কার, যাতে হাত দিচ্ছেন তাতেই সোনা ফলছে। বাংলা ভাষার অমৃতাক্ষর ছন্দ হয় কিনা এই নিয়ে তর্কাতর্কির পর লিখে ফেললেন তিলোত্তমার সম্ভব কাব্য। বিদ্বানপ্রবণ রাজেন্দ্রলাল মিত্র তার সম্পাদিত বিবিধার্থ সংগ্রহে খণ্ডে খণ্ডে তা প্রকাশ করলেন। সেই কাব্য পাঠ করে যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলেন রসিক পঞ্চজন। বাংলা ভাষাতে এমন উচ্চাঙ্গের কাব্য সম্ভব? সংবাদ সংস্থাপনের গুণে একই সঙ্গে এতে মিলে আছে গাম্ভীর্য আর মাধুর্য। এহেন নির্জন স্থানে দেব পুরন্দর, কেন গো বসিয়া আজ্ঞি কহ পদ্মাসন বিনা পানি, কবি দেবী তব পদ্মাম্বুজে নমিয়া জিজ্ঞাসি তোমা কহ দয়াময়ী। ছন্দ ও ভাব সম্পূর্ণ নতুন, অনাস্বাদিত পূর্ব। আর এসব লিখেছে কিনা হ্যাটকোট পরা এক ট্যাঁস ফিরেঙ্গি। আদালতের দোভাষীর কণ্ঠে প্রাচীন আর্য সভ্যতার মনোরম চিত্র সংবলিত এমন মধুর সঙ্গীত। একই সঙ্গে নাটক রচনায় হাত দিলেন মধুসূদন। অর্থের বিনিময়ে বেলগাছিয়ার রাজাদের জন্যে তাকে রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করে দিতে হয়েছে বটে, কিন্তু পদে পদে বৃতৃষ্ণায় তার মুখ ভরে গিয়েছিল। এই নাকি নাটক, যেমন কাঁচা ভাব তেমনি নিরস ভাষা। রাজারা প্রচুর অর্থ ব্যয় করে নাটক অভিনয়ের আয়োজন করেছেন। অনেক ভালো নাটক তাঁদের পাওয়া উচিত। মধুসূদন নিজেই কলম ধরলেন। শুরু হলো শর্মিষ্ঠা। রামায়ণ মহাভারতের কাহিনী বাল্যকালেই কিছু জানা ছিল। মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে প্রথম দিকে খেয়াল বসে সংস্কৃত চর্চা করতে গিয়ে আবার ওই দুইটি মহাকাব্য পড়া হয়ে যায় মধুসূদনের। দেবযানীর শর্মিষ্ঠার কলহ কাহিনীর মধ্যে শর্মিষ্ঠাকেই বেশি পছন্দ হয়েছিল তার, তাই রাজনন্দিনী শর্মিষ্ঠাকে নিয়েই নাটক করে তুলতে লাগলেন। দু এক পাতা লেখেন আর পড়েন মধুসূদন। সারা ঘরে ঘুরতে ঘুরতে উচ্চ কণ্ঠে পঙ্ক্তিগুলি উচ্চারণ করেন। মনের মধ্যে একটা দ্বিধা থেকে যায়। কবিতা লেখা হয় আপন খেয়ালে অথবা আবেগের বশে, কিন্তু নাটকের কিছু নিয়ম কানুন আছে। এটা ঠিক নাটক হচ্ছে তো? কারুর কাছ থেকে একটু পরামর্শ পেতে বাসনা হয়। আসলে পরামর্শ নয়, মধুসূদন চান তাৎক্ষণিক উচ্চ প্রশংসা। পাঠ করা মাত্রই কেউ ধন্য ধন্য করলে তার প্রতিভার স্ফূর্তি হয়, কিন্তু সেরকম কেউ নেই। সবচেয়ে মুশকিল হচ্ছে এই যে চির অনুরক্ত বন্ধু গৌরদাস বসাক এখন কলকাতায় নেই। চাকুরি উপলক্ষে তাকে যেতে হয়েছে বালেশ্বরে। গৌরদাসের সঙ্গে চিঠিপত্রের যোগাযোগ আছে নিয়মিত। এক চিঠিতে গৌরদাস লিখলেন, সন্দেহভঞ্জনের জন্য তুই নাটকটি একবার রামনারায়ণ তর্করত্নকে দেখালে পারিস। নাট্যকার হিসেবে ওর প্রভূত খ্যাতি। নাটকের রীতিনীতি ঠিক হয়েছে কিনা উনিই বুঝবেন। কিছুটা দ্বিধা করে তারপরে মধুসূদন রাজি হলেন। কিছুটা অন্তত যাচাই না করেই সম্পূর্ণ নাটকটি বেলগাছিয়ার রাজাদের হস্তে দিলে তারপরে সবাই যদি হাসাহাসি করে, যদি বলে এ তো নাটক নয়, এ তো গর্বস্রাব। পণ্ডিত রামনারায়ণ তর্করত্নকে ডেকে পাঠালেন মধুসূদন। তিনি এলেন না। গোমাংসভোজী ফিরিঙ্গির বাড়িতে পদার্পণ করেন না তিনি। তবু মধুসূদন লোক মারফত শর্মিষ্ঠা নাটকের পাণ্ডুলিপির কিয়দাংশ পাঠিয়ে দিলেন তর্করত্নের কাছে। সঙ্গে এক পত্র লিখে অনুরোধ জানালেন যে, মহাশয়, যদি এই নাট্য রচনার
ব্যাকরণগত অশুদ্ধি সংশোধন করিয়া দেন, তাহা হইলে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইব। এজন্য যৎকিঞ্চিৎ দক্ষিণা প্রদানেও সম্মত রহিলাম। পাণ্ডুলিপি বাহক ফিরে এসে জানালো যে সে ভুল করে কাগজের পুলিন্দাটি পণ্ডিত মহাশয়ের হাতে দিতে গেলে তিনি আঁতকে উঠেছিলেন একেবারে। সেটি মাটিতে রাখার পর তিনি তার উপর গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করে নেন আগে। তারপর কয়েকটি পৃষ্ঠা উল্টে দেখে 2-4 দিবস পর মন্তব্য জানাবেন বলেছেন। এরপর বেলগাছিয়ার রাজবাড়িতে একটা নাটকের রামনারায়ণের সঙ্গে দেখা হয়ে গেল মধুসূদনের। বক্ষ একটু দূর দূর করতে লাগলো তাঁর। ইনি কি বলবেন কে জানে। নাটকে রামনারায়ণের মন্তব্যের মূল্য আছে, অন্তত রাজাদের কাছে তো আছেই। রামনারায়ণ শ্লেষ হাসে বললেন, মহাশয়, গঙ্গাজল দিয়া শুদ্ধ করে লইলেই বা কি হয়? এখনো আপনার নাটকে যে ইংরেজ গন্ধ ভুর ভুর করে। ব্যাকরণ শুদ্ধির কথা না হয় বাদই দিলাম, কিন্তু এই রচনায় সংস্কৃত নাটকের রীতি তো কিছুই মান্য করেন নাই। নান্দিপাঠ কই, সূত্রধর কই, একেবারে বিদেশি ভাব। এই যে সাহেবদের লেখা বলে প্রতীয়মান হয়, যদি বলেন তো আগাগোড়া ঢেলে সাজিয়ে দিই। মধুসূদন গম্ভীর কণ্ঠে বললেন, মহাশয়ের অত পরিশ্রম করার প্রয়োজন নেই কো। পাণ্ডুলিপি ফেরত পেলে কৃতার্থ হই। ক্রোধে মধুসূদনের শরীর জ্বলে যেতে লাগলো। টিকিধারীটা বলে কি, তার নাটক ঢেলে সাজাবে? অন্যের কলম ধার করে তার নাটক দাঁড়াবে? কোনো প্রয়োজন নেই। উত্থান বা পতন যাই হোক, তাকে নিজের রচনা নিয়েই দাঁড়াবার চেষ্টা করতে হবে। থাকলোই বা বিদেশি ভাব। সাহিত্য কি কখনো দেশকালের উপর নির্ভর করে? শেক্সপিয়ারের রচনা তবে আমরা উপভোগ করি কিভাবে? মুরের কবিতার প্রাচ্যতত্ত্ব আছে, সেজন্য কেউ কি তাকে নিন্দে করে? বাইরনের কবিতায় এশিয়াটিক ভাব আছে, সেজন্য কি বাইরনকে ইংরেজদের কম ভালো লাগে? কার্লাইলের গদ্যে তো জার্মান প্রভাব। মধুসূদন ঠিক করলেন তিনি নিজের সামর্থ্যেই রাস্কেল পণ্ডিতগুলিকে হচ্চকিত করে দেবেন, ওদের লেখনী পর্যন্ত স্তব্ধ করিয়ে দেবেন তিনি। শর্মিষ্ঠা নাটক রচনা সমাপ্ত হলে মধুসূদন সেটা পাঠিয়ে দিলেন রাজা ঈশ্বরচন্দ্র সিংহের কাছে। রামনারায়ণ তর্করত্নের সঙ্গে মধুসূদনের বিসম্বাদের কথা আগেই রাজাদের কানে গেছে। তবু নাটকটির দোষগুণ বিচারের জন্য কোনো প্রাজ্ঞ ব্যক্তির মতামত গ্রহণ করা প্রয়োজন। বিশেষত এই নাটক মঞ্চে অভিনীত হলে দোষত্রুটি সকলের কানে লাগবে। তাদের সভাপতি দেশবরেন্দ্র আলংকারিক তর্কবাগীশের কাছে নাটকটি পাঠিয়ে দিয়ে অনুরোধ জানালেন যে যেসব স্থল আপত্তিকর কিংবা দোষজনক সেসব জায়গায় দাগ দিয়ে দিতে। নির্বাচিত ব্যক্তিদের নিয়ে রীতিমতো একটি সভা ডাকা হলো শর্মিষ্ঠা নাটক আলোচনার জন্য। মধুসূদন এবং প্রেমচাঁদ তর্কবাগীশও উপস্থিত। তর্কবাগীশের হস্তে শর্মিষ্ঠার পাণ্ডুলিপি, ওষ্ঠে মৃদু মৃদু হাস্য। সে হাস্যে শ্লেষের বদলে যেন স্নেহের ভাবই বেশি। তর্কবাগীশ বয়সে যথেষ্ট প্রাচীন, মধুসূদনের প্রায় দ্বিগুণ। জীবনে কখনো সেলাই করা বস্ত্র পরিধান করেন না। ঠেঙ্গো ধুতির ওপরে গায়ে একটি মুগার চাদর। মধুসূদন তাঁর দিকে সরাসরি চেয়ে রইলেন। আজ আর তার সংশয়ের লেশ মাত্র নেই। তর্কবাগীশ বললেন, বাবু হে, তোমার এই নাটকটি অনেক অতি উত্তম বলবে, আবার এতে দোষেরও অবধি নেই। রাজা ঈশ্বরচন্দ্র জিজ্ঞেস করলেন, আপনি আপত্তিকর জায়গাগুলোতে দাগ দিয়েছেন? তর্কবাগীশ ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, না, দেইনি। ভুলের সংখ্যা অসংখ্য, তাহলে পুরোটাই দাগাতে হয়, কিছুই বাকি থাকে না। সভা পণ্ডিতের উদ্দেশ্যে রাজা বললেন, পণ্যময়, আপনার কথা তো ঠিক বুঝতে পারছিনি, কেমন যেন প্রহেলিকা মনে হচ্ছে। একবার বলছেন অনেকে অতি উত্তম বলবে, আবার বলছেন পুরোটাই ভুলে ভরা। প্রেমচাঁদ তর্কবাগীশের ওষ্ঠে সেই মৃদু হাস্য লেগেই আছে। তিনি বললেন, আমি যে চোখ দিয়ে দেখছি সেরকম চোখ এদেশে আর গোটা 2-3 লোকের আছে। আমরা কিছুদিনের মধ্যেই ফতে হয়ে যাব, তখন এই সব বই চলবে, বাবা বাবা পড়ে যাবে। মধুসূদন উঠে দাঁড়িয়ে সগর্বে বললেন, পণ্ডিত মশাই, আপনি ঠিকই বুঝেছেন, আপনাদের যুগ শেষ। আমি বাংলা কাব্য জগতের নতুন যুগ প্রবর্তন করব। এই শর্মিষ্ঠা আমার দুহিতা সমা। এই নাটকটির রচনার কারণ দেখিয়ে আমি কবিতাকারের একটি প্রস্তাবনা লিখেছি। আপনাদের অনুমতি হলে সেটি এখানে পড়ে শোনাতে চাই। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, অবশ্যই পড়ুন। তর্কবাগীশ বললেন, হ্যাঁ বাবা, পড়ো, শুনি। মধুসূদন একটু অস্বস্তির সঙ্গে একবার এদিক ওদিক তাকালেন। তার বদলে অন্য কেউ পড়ে দিলে আরো ভালো হতো। তার বাংলা উচ্চারণ ভালো নয়, কণ্ঠস্বরও চমকানো। সবচেয়ে ভালো হতো যদি অভিনেতা কেশব গাঙ্গুলি এটা পড়তেন, কিন্তু কেশববাবু
এ সভাস্থলে উপস্থিত নেই। সকলে উদ্গ্রীবভাবে অপেক্ষা করছে বলে শেষ পর্যন্ত ভরসা করে মধুসূদন নিজেই পড়তে লাগলেন। মরিহায় কোথায় সে সুখের সময়, সে সময় দেশময় নাট্যরস সবিশেষে ছিল রসময়। শুনো গো ভারত ভূমি কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত না হয়। উঠো তাজ ঘুমঘর হইল হইল ভোর, দিনকর প্রাচীতে উদয়। কোথায় বাল্মীকি ব্যাস, কোথা তব কালিদাস, কোথা ভবভূতি মহাদয়। অলিক কুনাট্য রঙ্গে মজেলোকে রাঙ্গে বঙ্গে, নিরিখিয়া প্রাণে নাহি সয়। সুধাধর অনাদরে বিষবাড়ি পানু করে, তাহে হয় তনু মনোক্ষয়। মধু বলে জাগো মাগো, বিভুস্থানে এই মাগো, সুরসে প্রবৃত্ত হও তব তনয় নিচয়। মধুসূদনের পাঠ সাঙ্গ হওয়া মাত্র সভাসদরা বিলেতি কায়দায় চটাপট শব্দে করতালে ধ্বনি করে উঠল। কেউ কেউ বলল ব্রাভো ব্রাভো, কেউ কেউ আহ আহ শব্দ করলো। প্রেমচাঁদ তর্কপাকিস ধীরে ধীরে হেঁটে এলেন মধুসূদনের কাছে। নিজ পরিবারের কোনো অনুজের সঙ্গে কথা বলার ভঙ্গিতে তিনি বললেন, বাপু, তুমি যেটি পাঠ করলে সেটি সঠিক কবিতা কিনা বলতে পারি না। কয়েক স্থলে মাত্রা স্খলন হয়েছে, লঘুস্বর গুরুস্বর মাননি, তবু এই রচনা শুনে প্রাণে বড় আরাম হলো। নাম প্রেমচাঁদ, অন্তরে আমার প্রেস রস রয়েছে ঠিকই, কিন্তু বাল্যকাল থেকেই ব্যাকরণ আর ন্যায়শাস্ত্র পাঠ করে মাথা তাতেই ঠাসা, সেগুলো ভুলতে পারি না। তারপর মধুসূদনের মস্তকে বৃদ্ধতার কম্পিত দক্ষিণ হস্ত রেখে বললেন, আশীর্বাদ করি তুমি সার্থক হও, বঙ্গবাসীর রুচি সংস্কার কার্যে ব্রতী থাকো। বেলগাছিয়া মঞ্চে মহাসমারোহে অভিনীত হলো শর্মিষ্ঠা নাটক। দর্শকরা সকলেই এক বাক্যে স্বীকার করলো এমনটি আর কেউ কখনো দেখেনি। বাংলার লাট বাহাদুর, স্যার জন পিটার গ্র্যান্ড, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং আরও কয়েক হোমরা চোমরা রাজপুরুষ এসেছিলেন। মধুসূদন তাঁদের জন্য শর্মিষ্ঠার ইংরেজি অনুবাদ করে রেখেছিলেন আগেই। সাহেবেরাও মুগ্ধ। অনেকেই বলতে লাগলেন বাংলায় এটিই প্রথম সার্থক নাটক। কাজের নেশা পেয়ে বসেছে মধুসূদনকে। শর্মিষ্ঠা মহড়ার সময় পাইকপাড়ায় রাজারা একদিন কথা প্রসঙ্গে বললেন, হাস্যরসাত্মক নাটক আমাদের তেমন নেই, অথচ মঞ্চে হাসি তামাশাই জমে ভালো। মাইকেল, আপনি একখানা নাটক ট্রাই করুন না এবার। একখানা নয়, ঝটাপট পরপর দুখানা প্রহসন লিখে ফেললেন মধুসূদন। একেই বলে সভ্যতা, আর বুড়ো শালিকের ঘাড়ে রো। কিছুদিন আগেও পুরো একটি বাক্য বাংলায় বলতে পারতেন না যে ব্যক্তি, প্রহসনের কথ্য ভাষায় তার দক্ষতা দেখে সকলে দ্বিতীয়বার স্তম্ভিত হলো। এবং এত দ্রুত নাটক রচনা করতেও আর কারুকে দেখা যায় না। এ যেন এক জাদুকর। প্রহসন দুটির পরই মধুসূদন আবার লিখতে বসলেন পদ্মাবতী নাটক। এবার কাহিনীর সারাংশ নিলেন গ্রিক পুরাণ থেকে। তার রচনায় বিদেশি প্রভাবের কথা এদেশে অনেকে কানাঘুষো করে। এবার তিনি দেখিয়ে দেবেন সরাসরি বিদেশি কাহিনী নিয়েই স্বদেশী নাটক রচনা করা সম্ভব কিনা। পদ্মাবতী লিখতে লিখতেই মধুসূদনের আবার মন উচাটন হলো। তিনি কোন পথে চলেছেন? নাটক মানেই তো গদ্য। বাল্যকাল থেকেই তিনি গদ্যের উৎপাত অপছন্দ করেন। কাব্যের সরোবরে অবগাহন করাই তার কাছে সবচেয়ে বেশি আনন্দের। নাট্যকার হিসেবে খ্যাতি ও প্রতিষ্ঠা পেতে তাকে কি শুধু গদ্য নাটকই লিখে যেতে হবে? পদ্মাবতী রচনা অর্ধপথে থেমে রইল। তিনি আবার ফিরে যাবেন কবিতায়। তিনি এমন কাব্য রচনা করবেন যা বাংলায় কেউ কখনো চিন্তাও করেনি, কিন্তু কোন বিষয় নিয়ে লিখবেন তা ঠিক করতে পারছেন না। কয়েকদিন এই রকম অস্থিরতায় কাটলো, আর অস্থিরতার সময় তার বিয়ার পানও বেড়ে যায়। মধুসূদনের নাট্য রচনার সাফল্যে তার ছাত্র বয়সের বন্ধুরা সবাই পুলকিত। চাকুরি উপলক্ষে অনেকে দূর দূরান্তে ছড়িয়ে আছে, তারা চিঠি লিখে অভিনন্দন জানায়। কলকাতায় যারা থাকে তারা অনেকে দেখা করতে আসে। মাদ্রাজ থেকে ফেরার পর পুলিশ আদালতে সামান্য চাকরি নিয়ে মধুসূদন যখন দিন অবস্থায় বৎসরের পর বৎসর কাটাচ্ছিলেন, তখন একমাত্র গোরদাস বসাক ছাড়া বন্ধুরা কেউ তার কুশল সংবাদ নিত না। এখন বন্ধুরা আবার ফিরে আসায় মধুসূদন অভিমান করেন না, বরং তার আত্মাভিমানের সুরসুরি লাগে। দরাজ হস্তে আপ্যায়ন করেন তিনি। কখনো টাকা পয়সা না থাকলে বন্ধুদের থেকে ঋণ গ্রহণ করে তাদেরই খাওয়ান। রাজনারায়ণ আর গোরদাস দুজনেই বড়দিনের ছুটি উপলক্ষে কলকাতায় এসেছেন। মধুর বাড়িতে প্রায় নিত্য আসেন তারা। খোশ গল্পে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। একদিন গোরদাস এসে বললেন, জানিস মধু, আমাদের গঙ্গা ফিরে এসেছে একদিন বাদে। মধুসূদন জিজ্ঞাসা করলেন, গঙ্গা? কোন গঙ্গা? গোরদাস বললেন,
সেই জেরে গঙ্গা নারায়ণ আমাদের সঙ্গে পড়তো, সিংহীদের বাড়ির ছেলে, খুব লাজুক ইন্ট্রোভার্ট টাইপের। মধুসূদনের মনে পড়ল অন্তত 17 বছর গঙ্গানারায়ণের সঙ্গে তার দেখা হয়নি। মনে না পড়ারই কথা। তিনি ভ্রুকুঞ্চিত করে রইলেন। গোরদাস বললেন, সে বড় অত্যাশ্চর্য ব্যাপার। আমার সঙ্গে বেশি দেখা হতো না বটে, কিন্তু রাজনারায়ণের সঙ্গে খানিকটা যোগাযোগ ছিল গঙ্গানারায়ণের। বছর 5 আগে জমিদারি তদারক করতে গিয়ে গঙ্গানারায়ণ উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। সবাই ধরে নিয়েছিল যে সে মরেই গেছে, তার শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছিল। সেই গঙ্গা আবার ফিরে এসেছে, তাজ্জব ব্যাপার। মধুসূদন বললেন, তাজ্জব না তাজ্জব, এ যে দেখছি এক নতুন নাটকের বিষয়। একদিন নিয়ে আয় তো তাকে। গঙ্গানারায়ণ নিদারুণ আহত অবস্থায় কৃষ্ণনগর জেলে বন্দী ছিল। সংবাদ পেয়ে নবীন কুমার কয়েকজন কর্মচারী ও উকিল সঙ্গে নিয়ে সেখানে চলে যায়। প্রচুর অর্থ ব্যয় ও তদারকি করে জ্যেষ্ঠ ভ্রাতাকে সে জামিনে মুক্ত করে। চিকিৎসায় গঙ্গানারায়ণ সুস্থ হয়ে উঠেছে, কিন্তু তার সারা শরীরে প্রহারের দাগ মিলিয়ে যায়নি। তার নামে মামলা চলছে এখনো। কলকাতায় এসে গঙ্গানারায়ণ প্রথমেই যোগাযোগ করেছে হরিশ মুখুজ্জের সঙ্গে। গঙ্গানারায়ণের নাম ইতিমধ্যে হরিশের কাছে পরিচিত। তার মফস্বল সংবাদদাতাগণ গঙ্গানারায়ণ সম্পর্কে নানা তথ্য জানিয়েছে। নদিয়া যশোরের চাষিদের কাছে গঙ্গানারায়ণ একজন প্রবাদ পুরুষ। গঙ্গানারায়ণ যে পুলিশের হাতে ধরা পড়েছে তা এখনো কেউ বিশ্বাস করে না। তাদের ধারণা এখনো যেখানে যত বিদ্রোহের আগুন জ্বলছে তার মূলে গঙ্গানারায়ণ। তার নাম করে স্থানীয় নেতারা আরও বিদ্রোহের উস্কানি দেয়। গঙ্গানারায়ণ হরিশকে যতই বোঝাবার চেষ্টা করে যে এ সবই গল্প কথা, কিছুই সত্যি নয়, হরিশ ততই হাসেন। তিনি বলেন, সত্য হোক মিথ্যা হোক লোকে বিশ্বাস তো করে, সেটাই তো বড় কথা। আপনি নীল চাষিদের বুকে ভরসা এনে দিয়েছেন। গঙ্গানারায়ণ বলে, কিন্তু লাঠি বন্দুক নিয়ে নীলকর সাহেবদের সঙ্গে লড়াই করলে কি আর পার পাওয়া যাবে? আইনের সুযোগ নিয়ে দাবি আদায় করতে হবে চাষিদের। হরিশ বলে, আইনের সুযোগ তো নিতেই হবে। তাছাড়াও 2-4টে নীলকর সাহেবদের যদি চাষিরা ঠ্যাঙাতে পারে তো ঠ্যাঙাক না, 2-10টা নীলকঠি জ্বলুক। প্রতিদিন দলে দলে চাষি গ্রামাঞ্চল থেকে আসতে শুরু করেছে হরিশের বাড়িতে। তারা কাঁদতে কাঁদতে তাদের দুঃখ দুর্দশার কথা জানায়। হরিশ তাদের ধমকে বলে, বেটারা কাঁদিস কেন? লড়তে পারিস না? কেঁদে কেঁদেই তো জন্ম জন্মান্তর গেল। কৌশল হিসেবে প্রত্যেক চাষিকে নিয়ে নীলকরদের নামে মামলা ঠুকতে লাগলেন হরিশ। তিনি নিজেই দরখাস্তের মুসাবিদা করে দেন, নিজেই ওদের হয়ে দিয়ে দেন কোর্ট ফি। এমনকি চাষিদের কলকাতায় খাওয়া থাকার ব্যয়ভারও হরিশই বহন করেন। গঙ্গানারায়ণ হরিশের এই কাজে সাহায্য করতে প্রবৃত্ত হলো। প্রতিদিন সকাল থেকে সে হরিশের সঙ্গে থাকে। সন্ধ্যায় কিছুক্ষণ পর অবশ্য আর হরিশকে পাওয়া যায় না। তখন তার সুরাপান ও আমোদ ফুর্তি চায়। হরিশ পরিশ্রম করে অসুরের মতন, আবার তার প্রমোদও সেই রকম। হরিশ অবশ্য পই পই করে বলে দিয়েছেন, গঙ্গানারায়ণ যেন কোনো ক্রমে শহরে আসা চাষিদের কাছে আত্মপরিচয় না দেয়। গঙ্গানারায়ণের নামে মফস্বলে যে মিথ চলছে তা চলুক। একদিন গঙ্গানারায়ণকে মধুসূদনের বাড়িতে নিয়ে এলেন গোরদাস। চেহারা অনেক পরিবর্তিত হয়েছে গঙ্গানারায়ণের। এখন তার পোশাক অতি সাধারণ, একটি ধুতি ও উত্তরীয় ছাড়া আর কিচ্ছু ব্যবহার করে না গঙ্গানারায়ণ। তবু তাকে দেখে মুহূর্তের মধ্যে চিনতে পারলেন মধুসূদন। বাল্যবন্ধুরা কখনো কি বদলায়? গঙ্গানারায়ণকে আলিঙ্গন করে মধুসূদন বললেন, ভাই জব, এ যে আমাদের সে গোবেচারা গঙ্গা, আমাদের হিন্দু কলেজের সাইলেন্ট ফিলোসফার। এতদিন পর মধুসূদনকে দেখে গঙ্গানারায়ণের চোখে জল এসে গেল। তার মনের অভ্যন্তরে মধুর জন্য সবসময় একটি বিশেষ স্থান ছিল। মধুসূদন বললেন, গঙ্গা, আমি অনেকটা তোরই মতন প্রডিগ্যাল সান হয়ে কলকাতায় ফিরেছিলাম। তুই ছিলিস জমিদারের সন্তান, কিন্তু এখন যে সাধু সন্ন্যাসীর মতো দেখাচ্ছে তোকে। কিছুক্ষণ আবেগ বিনিময়ের পর ওরা শান্ত হয়ে বসলো। সেলিব্রেট করার জন্য 1 বোতল শ্যাম্পেন খুলে ফেললেন মধুসূদন। গঙ্গানারায়ণ কোনোদিনও ওসবে স্পর্শ করে না। আজ রাজনারায়ণ উপস্থিত, তিনিও সুরাপান পরিত্যাগ করেছেন। রাজনারায়ণ বললেন, তুই জানিস মধু, গঙ্গানারায়ণ বনে জঙ্গলে লুকিয়ে থেকে দল গড়েছিল, বন্দুক দিয়ে নীলকরদের সঙ্গে লড়েছে। সে এক রোমহর্ষক ব্যাপার, ভাবাই যায় না আমাদের সেই গঙ্গা এত বড় হিরো। গঙ্গানারায়ণ লজ্জা পেয়ে বলল, না না, সেরকম কিছু না। তবে আমি নীল চাষিদের দুর্দশা আমার নিজের চোখে দেখেছি। গ্রামে গ্রামে যে কি তাণ্ডব চলছে তা তোমরা ভাবতে পারবে না। মধুসূদন উৎসাহিত হয়ে বললেন, শুনি তো তোর এক্সপিরিয়েন্স, বেশ একটু গুছিয়ে বিশদ করে বল। রাজনারায়ণ বললেন, কিছু কিছু আমাদেরও কানে আসে।
হরিশ মুখুজ্জের কাগজেও পড়েছি। গঙ্গানারায়ণ বলল, হরিশ মুখুজ্জে চাষিদের জন্য মস্ত কাজ করছেন, তিনি নমস্য। মধুসূদন বললেন, তা মাতাল হলেও সে নমস্য হয়, সে কথা তোরা স্বীকার পেলি তো? গোরদাস বললেন, আহা, গঙ্গানারায়ণের অভিজ্ঞতাগুলোই শোনা যাক না। কথাবার্তা কিছুক্ষণ চলবার পর সেখানে উপস্থিত হলো একজন আগন্তুক। গল্পের মাঝখানে অজানা লোক এসে পড়ায় ওরা বিরক্তই হলো একটু। মধুসূদন জিজ্ঞাসু চোখে লোকটির দিকে তাকালেন। লোকটি বয়সে ওদের চেয়ে ছোট, বৎসর 30-এর হবে, সরকারি আমলার মতো পরিচ্ছদ। সে মধুসূদনের দিকে চেয়ে বলল, আপনিই বোধ করি মাইকেল, দেখেই চিনেছি। আপনাদের আসরে কি আমি একটু আসন গ্রহণ করতে পারি? মধুসূদন বললেন, আমরা এক বিশেষ আলোচনায় এঙ্গেজড আছি। আপনার আগমনের উদ্দেশ্যটা বলবেন কি? লোকটি বলল, শুধু আপনার দর্শন লাভ। কয়েক মাস ধরে আপনাকে দেখবার বাসনা আমার মনে বলবতী হয়েছে। অবশ্য আর একটা নিবেদনও আছে, আপনি সাম্প্রতিক বঙ্গের বিশিষ্ট কবি, নাট্যকার হিসেবেও আপনার শ্রেষ্ঠত্ব অভিসংবাদিক। শর্মিষ্ঠা নাটক বড়ই অপূর্ব, মনোহর। বেছে বেছে আপনার মতো এক খ্রিস্ট ধর্মীয়ের লেখনীতেই স্বয়ং মা সরস্বতী ভর করেছেন। এ বড় বিস্ময়ের কথা। আপনাকে দেখে চক্ষু সার্থক করতে এসেছি। আপনি আমার শ্রদ্ধার অভিবাদন লন। প্রশংসা শুনে একটু অস্বস্তি বোধ করেন না মধুসূদন? এসব কিছুই যেন তাঁর প্রাপ্য। এইভাবে কথাগুলো শুনলেন, তারপর প্রশ্ন করলেন, মহাশয়ের কি করা হয়? মহাশয়ের নাম? লোকটি বলল, আমি সরকারের ডাক বিভাগের কর্ম করি। অধমের নাম শ্রী দীনবন্ধু মিত্র।